আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কতগুলো খবর আছে কম্পাইল করে আপনাদের আমি বলবো। আগে হেডলাইন্স গুলো বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এক হচ্ছে ওয়াকারের হুমকিতে উপদেষ্টাদের শপথ, মানে যে সমস্ত উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেটা হলো না। দুই হচ্ছে ওয়াশিংটন ডিসির যে পরামর্শ সার্জিও গোর দিয়েছিলেন সেই পরামর্শ উপেক্ষা করলেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কেন আমি পদত্যাগ করব? অনেকেই আমার পদত্যাগ চাইছেন, কেন আমি পদত্যাগ করব? আজ দুপুরে একটা বৈঠক ছিল, মানে এই শপথ গ্রহণ টোন এই সমস্ত অন্যান্য সব বিষয় নিয়ে যেগুলো আমাদের সার্জিও গোর বলেছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য বৈঠক ছিল। সেটা অসমাপ্ত রয়ে যায় এবং সন্ধেবেলায় আবার বৈঠকটি বসবে। ত্রিপুরার সীমান্তে জঙ্গি চালানকারীদের গুলিতে বিনয় কুমার রায় ৩৫, বিনয় কুমার ৩৫ তিনি মারা গিয়েছেন। সেই নিয়ে ত্রিপুরা একেবারে জ্বলছে। তারপর আমি মোদিজির কথায় আসব। মোদিজি কি করছেন, কি বলছেন, মোদিজির কথায় আসব এই টোটাল ব্যাপার নিয়ে। তা প্রথম হলো গিয়ে ওয়াকার উজ্জামান। আমি ধরুন দুদিন আগে আমি যে একটা খবর করেছিলাম যে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন। পরে দুদিন বাদে গতকালকে থেকে দেখলাম, হ্যাঁ আপনাদের মিডিয়াও সমস্ত বলতে শুরু করেছে যে হ্যাঁ পদত্যাগ করেছেন উনি। কিন্তু সেটা পদত্যাগ পত্রটা ছিল ওয়াকার এর কাছে, ইউনূসের কাছে। ইউনূস সেটা প্রকাশ করেননি। এখন খলিলুর রহমানের কথাই বলেছিলাম, খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার ব্যাপারে উনি যখন একেবারে স্থির করে ফেলেন, তখন ওয়াকারুজ্জামান জানতে পেরে ওয়াকারুজ্জামান একদম তীব্র ধমক দেন। এমনি ওয়াকারুজ্জামান এক হচ্ছে এই খলিলুর রহমানকে দেখতে পারেন না। আপনাদের মনে আছে ওনার ওই এতে ঢোকা, ওনাদের ক্যান্টনমেন্টে ঢোকা ওনার নিষেধ করে দিয়েছিলেন ওয়াকারুজ্জামান। তারপর গতকালকে যখন এই সার্জিও গোরের ব্যাপারটা, যখন আমাদের সেনা প্রধানের ব্যাপারটা, আলোচনার ব্যাপারটা যখন ইউনূসকে জানাতে চান উনি যমুনাতে গিয়ে, উনি বলেছেন না 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 আপনাকে আসতে হবে না, আপনি আমায় টেলিফোনেই বলে দেন। ফলে ওয়াকারুজ্জামানের সেখানেও একটা রাগ ছিল। সেই দুটো রাগ মিলিয়ে আজকে একসঙ্গে ছেড়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান। যদি বলেছেন, যদি এই শপথ গ্রহণে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যদি এই খলিলুর রহমান যদি পদ আপনি দেন, তাহলে পরে আমি দেশ অচল করে দেবো। পরিষ্কার হুমকি দিয়ে বলেছেন, দেশ আমি অচল করে দেবো। অর্থাৎ উনি মাঠ থেকে সেনাবাহিনীকে পুরো তুলে নেবেন, এবার দেশ সামলা। ব্যাপারটা এইরকম জায়গায় পৌঁছেছে। তো ওয়াকারুজ্জামানের এই হুমকি দেওয়ার পর এখন শপথ গ্রহণ, ওই জন্য বৈঠকটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। আপাতত কোনো শপথ গ্রহণ অনুষ্ঠান আপনাদের হচ্ছে না, কারণ বিভিন্ন জায়গা থেকে এই ২৬ অক্ষরের যে নামের যে ছেলেটা সে পদত্যাগ করেছে আলাদা দৌড়ে বলে, মাহফুজ পদত্যাগ করেছে। তারপর তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তো মৌলবাদীরা চাইছিল, তিনি পদত্যাগ করে দিয়েছেন, সে পদত্যাগ পত্রটা জমা ছিল। ফলে ৩টে জায়গায় এখন শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে না। দুই হচ্ছে ওয়াশিংটন ডিসির যে পরামর্শ সার্জিও গোরের, যে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। গতকালকের ভিডিও তাই বলেছিলাম। আপনাদের কাগজেও একটি কাগজে ফিনান্সিয়াল এক্সপ্রেস বোধ বা ফিনান্সিয়াল টাইমস এরকম একটা কিছু নাম আছে আপনাদের একটা কাগজে, সেখানেও এই খবরটা বেরিয়েছে। তো ওয়াকার আমাদের মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন এইখানে কিছু উপদেষ্টা রয়েছে, তারা এই সমস্ত উস্কানি দেন, তারা হচ্ছেন উস্কানিদাতা, আসল উস্কানিদাতা তারা। বলে তারা যখন উস্কানি দিচ্ছেন তার দায় আমি কেন নেব? আমাকে কেন পদত্যাগ করতে হবে? আমি তো ঠিক মতো সরকার চালাচ্ছি, দেশে কোনো গন্ডগোল নেই, সব শান্তি মতো চলছে, একেবারে শান্তির শ্মশানে বানিয়ে দিয়েছেন উনি। তা উনি তো বলবেনই
যে হচ্ছে খুব ভালো ভালো চলছে। এখন ত্রিপুরার সীমান্তে এখন গতকালকে না পরশুদিনকে চোরাচালান করতে যাচ্ছিল। চোরাচালান করতে গিয়ে একেবারে মুখোমুখি পড়ে যায় বিএসএফ এর এই কতগুলো সন্ত্রাসবাদী চোরাচালানকারী। তারা গুলি চালাতে শুরু করে, পাল্টা বিএসএফ ও গুলি চালায়। বিএসএফ এর গুলিতে ওখানে কজন মারা গেছে তো জানি না, কিন্তু আমাদের এখানে একজন জওয়ানের বুকে গুলি লাগে, তিনি সেখানেই লুটিয়ে পড়েন। বিনয় কুমার বয়স 35, এবং তারপর তিনি মারা যান। এই বিএসএফ জওয়ান যখনই মারা যান তখনই একেবারে হইচই পড়ে যায় পুরো ত্রিপুরা জুড়ে, যে ওরা আমাদের জমিতে না ঢুকতে পেরে সীমান্ত দিয়ে গুলি চালাচ্ছে, তারপরেও ভারতবর্ষ কেন চুপ করে আছে। সেই নিয়ে মশাল মিছিল টিছিল সমস্ত কিছু হচ্ছে, এবং কলকাতা এবং দিল্লিতে যত বিরোধী দল রয়েছে সব একদম রাস্তায় নেমে পড়েছে, যে এই একটা সমস্যা যেটা হয়েছে তার একদম অবিলম্বে নিরসন চাই। নিরসন চাইলেই তো আর হবে না। নিরসন করবে কে? নিরসন করবেন প্রধানমন্ত্রী মোদিজি। আমাদের এখানে একটা গান আছে, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন শয়ন মুদ্রায় রয়েছেন। তিনি এখন মানে কোনো কথাবার্তা, তিনি মৌনতা নিয়েছেন, তিনি কোনো কথাবার্তা বলবেন না। এখন বিরোধীরা বলছে আরো চাল ডাল তেল নুন আরো পাঠিয়ে দিন, আরো বাড়লে কিছু তেলও দিয়ে দিন, মানে পেট্রোল ডিজেলও কিছু দিয়ে দিন। তুষ্টিকরণের রাজনীতি দিয়ে যদি আপনি মনে করেন বাংলাদেশকে আপনি শান্ত করবেন, তাহলে আপনার সে আশায় জল ঢালা হবে। এটা আপনি করবেন না। আজকে বিনয় কুমার মারা গিয়েছেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এখানে একটা শোক বার্তা পাঠান, না 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 না, এই ভুল করবেন না, এই ভুল করবেন না প্রধানমন্ত্রীজি, তাতে কিন্তু হিতে বিপরীত হবে এবং আগুনে ঘি পড়বে। ফলে শোক বার্তা পাঠাবেন না। আসলে ব্যাপার রয়েছে, আপনি চান যে আরো একটা পুলওয়ামা হোক, আরো একটা হোক, আমাদের পেহেলগাঁও হোক, 40-42টা লাশ পড়ুক, 24টা 26টা আপনার তীর্থযাত্রী ভ্রমণ পিপাসু লোকেদের লাশ পড়ুক, তবে না ওই আপনি কফিনে গিয়ে তেরঙ্গা দিয়ে স্যালুট বেড়ে তারপরে একটা হুঙ্কার মারবেন, চুন চুন কে মারুঙ্গা, আপ খিচ মেরি ফটো, তবে আপনার শান্তি হবে। তার আগে আপনি কিছুই করবেন না। আপনি স্থির করে নিয়েছেন। ফলে যদি আপনি এখন শোক বার্তা পাঠাতে চান, তাই আমি বললাম যে সেটা আগুনে ঘি পড়বে। সুতরাং আপনি শয়ন মুদ্রায় যখন আছেন, শয়ন মুদ্রাতেই আপনি থাকুন। আমাদের এখানে ঢুকে তারা এখানে ক্রমশ, তারা তো কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়, তা কচু গাছ কাটতে কাটতে তারা ডাকাত হোক, আপনি শয়ন মুদ্রায় থাকুন। যখন দেখবেন অর্ধেক ভারতবর্ষ যখন হয়ে গেছে, অশান্ত হয়ে গিয়েছে, চারদিকে আগুন জ্বলছে, বাংলাদেশের একেবারে পরবর্তী একটা বাংলাদেশ, সেখানে ভারতবর্ষ তৈরি হবে, তখন আপনি শয়ন মুদ্রা থেকে উঠে তখন বলবেন মারো, আব টাইম হুয়া হ্যায়, আব মারো। ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন আপনি তুষ্টিকরণের রাজনীতি করে আপনি হিন্দুদের রক্ষা করবেন, আপনি বিন্দু মাত্র করতে পারবেন না। তার থেকে যেটা আপনি প্ল্যান করেছেন, যে 10-12টা অঞ্চল সীমান্তে আপনি মানবিক করিডোর করে হিন্দুগুলোকে আপনি এপারে নিয়ে আসার ব্যবস্থা করা, সেইটা করার চেষ্টা করুন। ওয়াকারুজ্জামানকে দিয়ে চাপ দিয়ে, আন্তর্জাতিক প্রেশার দিয়ে, তাহলে যদি এটা কাজ হয়। না হলে পরে আপনার এই শয়ন মুদ্রায় থেকে আপনার মানে কর্ণঘোর যদি কিছু না পৌঁছায়, তাহলে পরে ভারতবর্ষ অশান্ত হবে এবং বাংলাদেশ আরো জ্বলবে, এবং তার ফল ভোগ করতে হবে আমাদের। আপনি ভোটের রাজনীতি করুন, তবে নিশ্চিতভাবে এটা বলতে পারি, আপনি যদি এইভাবেই চলতে থাকে, তাহলে 2029-এ
বিজেপি সংঘ পরিবার মুখ পরিবর্তন করবে। আমি বাধ্য হয়ে আজকে এই কথাটা বললাম, আপনি লিখে রেখে দিন, সংঘ পরিবার আপনার পাশে থাকবে না। কারণ মোহন ভাগবত যা বলে গিয়েছেন সেটা হচ্ছে কঠোর বার্তা বলে গিয়েছেন বা পৌঁছে দিয়েছেন। আপনার কূটনীতি, আপনার রাজনীতি সমস্ত ওই সন্ন্যাসের সময় চললো ছোলা, তুললো তোলা, ঝোলা আর চললো ভোলার মতো সত্যিকারের একদিন প্রমাণিত হয়ে যাবে আপনার আচরণ থেকে মনে হচ্ছে। সবাই আগামীকাল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডনের দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সারা বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়েই আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানাজন নানা কথা বলছে। আজকে আমি আমার আরো নতুন কিছু অবজারভেশন আপনাদের সামনে শেয়ার করব। তার আগে আরো কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে গত দুদিনে, সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। আপনারা জানেন গত সোমবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। সার্জিও গার শুধুমাত্র ভারতে মার্কিন রাষ্ট্রদূত নন, তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করছেন। স্বভাবতই সে কারণে বাংলাদেশ তার কর্মক্ষেত্রের মধ্যে পড়ে। সার্জিও গার কি নিয়ে ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে, এটি নিয়ে আমরা কিছু কিছু বিষয় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি, কিন্তু সব ইনফরমেশন বোধ হয় আমরা পাইনি। যেমন একটা কথা আমরা শুনছি যে তিনি বলেছিলেন ডক্টর ইউনূসকে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন করতে, সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে। এবং যখনই এটি সার্জিও গারি যে বললেন সেটি নয়, এটি ভারত একাধিকবার বলেছেন এবং ভারতকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একবার তিনি বলেছেন ভারত প্রতিবেশী দেশ হিসেবে বলার কে, বা তারা কেন বলবে বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে। কিন্তু কেবলমাত্র ভারত না, এই যে কদিন আগে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল এসেছিলেন কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের, তিনিও কিন্তু বলে গেছেন বাংলাদেশ একটা ইনক্লুসিভ ইলেকশন করতে, এবং তিনি এও বলেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে কমনওয়েলথভুক্ত দেশগুলো এই নির্বাচনে সহযোগিতা করবে কিনা সেটা তারা বিবেচনা করে দেখবে। আমাদের অস্ট্রেলিয়া থেকেও কিন্তু অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সরকারকে একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে বলেছে, এবং আমরা গত 30শে সেপ্টেম্বর আমরা কয়েকজন অস্ট্রেলিয়ার একজন মন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেখানে বাংলাদেশের ডক্টর ইউনূস রেজিমের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে সেই মন্ত্রী আমাদের কাছে একদম লিখিতভাবে দিয়েছেন, সেই চিঠি আমার কাছে আছে। কনফিডেন্সিয়ালিটির জন্য আমি সেই চিঠিটা আপনাদের দেখাতে পারছি না। সেই চিঠিতে অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সেই মন্ত্রী ক্লিয়ারলি লিখেছেন যে তারা বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি একটা নির্বাচন চান। সুতরাং এই যে তৌহিদ হোসেন যখন বলেন যে বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারত কেন কথা বলে, তিনি আসলে পুরো সত্যটা বলেন না। যে কেবল ভারত নয়, সারা পৃথিবী বলতে গেলে দু একটা দেশ, হয়তো তুরস্ক বা পাকিস্তানের মতো এরকম দু একটা অনুল্লেখ্য দেশ ছাড়া সবাই চাচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক। সার্জিও গার সে কথাটাই বলেছেন। সার্জিও গার আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে গত সম্ভবত 17 এবং 18ই ডিসেম্বর চীনের দুটো টিম বাংলাদেশে ঘুরে গেছেন, একটা ডিফেন্স টিম, একটা ট্রেড টিম। তো সম্ভবত আমেরিকা এই ইউনূসের চীনের সাথে অতিরিক্ত মাখামাখিটা পছন্দ করছে না, এবং স্পেসিফিক্যালি এই দুটো টিমের বাংলাদেশ ভিজিট নিয়ে সার্জিও গার ডক্টর ইউনূসকে প্রশ্ন তুলেছেন। ডক্টর ইউনূস বলেছেন এগুলো পূর্ব নির্ধারিত ভিজিট ছিল, তিনি ঠেকাতে পারেননি। কিন্তু আমেরিকা এই প্রশ্নের উত্তরটি গ্রহণ করেনি, কারণ ইউনূস যে চায়নাকে নিয়ে ভারতের বিরুদ্ধে খেলতে গিয়েছে এবং পাকিস্তানকে নিয়ে খেলছে, এই বিষয়গুলো তো খুব ওপেন সিক্রেট। এছাড়াও এই যে সম্প্রতি ওসমান গনির যে জানাজা সেইখানে এবং তার মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে সেখানে দুজন চিহ্নিত জঙ্গিকে দেখা গেছে, একজন হলো জসিমউদ্দিন রহমানিয়া আর একজন আতাউর রহমান বিক্রমপুরী। এই দুজন জঙ্গির উপস্থিতি নিয়েও ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছে। এবং আজকে আপনারা খেয়াল করেছেন যে মঙ্গলবার দিবাগত রাতে আতাউর রহমান বিক্রমপুরী নরসিংদী থেকে গ্রেপ্তার হয়েছেন, এবং আমি অবাক হব না যদি জসিমউদ্দিন রহমানিয়াও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যান। এই যে গ্রেপ্তারটা হয়েছে, তারা এতদিন প্রকাশ্যে বুক চিতিয়ে হেঁটেছে, কিন্তু হঠাৎ কেন গ্রেপ্তার হলো? এই গ্রেপ্তারের কারণ হলো এই সার্জিও গারের ফোন। এবং কেবল সার্জিও গার নয়, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 4 জন মার্কিন কংগ্রেসম্যানও বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য চিঠি লিখেছেন, এবং এই চিঠিটি তারা সাধারণত তারা চিঠি লেখে যে মার্কিন প্রশাসনের কাছে বা মার্কিন রাষ্ট্রপতির কাছে, কিন্তু এই চিঠিটি সরাসরি তারা ডক্টর ইউনূসকে লিখেছেন।
এবং সার্জিও গার বলেন বা এই 4 জন কংগ্রেসম্যান বলেন, সবার একটাই সুর যে দল হিসেবে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটি এখন পর্যন্ত প্রমাণিত না। সুতরাং আওয়ামী লীগকে কেন নির্বাচন করতে দেওয়া হবে না। এবং যতবারই এই কথা বলা হয়, ইউনূস একটাই কথা বলেন যে টেকনিক্যাল প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। কি সেই টেকনিক্যাল কারণ সেটি আর ডক্টর ইউনূস খোলাসা করে বলেন না, কিন্তু আমরা সবাই জানি যে আওয়ামী লীগকে যদি আজকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনে আওয়ামী লীগকে যদি পার্টিসিপেট করতে দেওয়া হয়, প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়, সেই নির্বাচনের ফলাফল কি হবে এটা আমাদের চাইতে ডক্টর ইউনূস স্বয়ং ভালো জানেন। এই ভীতি থেকে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না। এই যে মানে বিশ্বব্যাপী চাপের মুখে ডক্টর ইউনূস কিন্তু বারবার তার উপদেষ্টাদের নিয়ে বসছেন। আজকেও 2 বার বিভিন্ন উপদেষ্টার সাথে তিনি মিটিং করেছেন যে এই অবস্থায় আসলে কি করা যায়। খুব দ্রুত সময় পেরিয়ে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে নির্বাচনী প্রস্তুতি, যে প্রক্রিয়া, সেটিও এগিয়ে যাচ্ছে। ঠিক সুতরাং এই প্রতিটা দিন খুব গুরুত্বপূর্ণ এবং এখন আপনারা অনেক রকমের ন্যারেটিভ শুনবেন, অনেক রকমের গুজব শুনবেন, গুঞ্জন শুনবেন। এই গুজব শুনে অনেকেই হয়তো একটু হতাশ হয়ে পড়বেন, কিন্তু এখন আসলে হতাশ হবার সময় নয়। এখন ধৈর্য ধরে অবজার্ভ করার সময়। যা হোক, শুরু যেটা করেছিলাম যে আগামীকাল তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, তার প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। তাকে অভ্যর্থনা জানানো হবে 300 ফিটে এবং সেখানে আশা করা হচ্ছে যে প্রায় 50 লাখ লোক সারা দেশ থেকে আনা হবে তারেক রহমানের এই রিসেপশনে। তারেক রহমান ফিরছেন এটা মোটামুটি নিশ্চিত। এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে, আমিও বলেছি যে যেদিন মা অসুস্থ হলো তিনি বললেন তিনি আসতে পারবেন না, দেয়ার আর সার্টেন কন্ডিশনস। তারপরে হঠাৎ আবার কি হলো যে তিনি 3 সপ্তাহের মধ্যে সেই ডিসিশনটা চেঞ্জ করলেন। কোথাও না কোথাও কিছু না কিছু ক্লিয়ারেন্স তিনি পেয়েছেন, যে কারণে আসছেন। তিনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্ট থেকে তিনি যখন পূর্বাঞ্চলে যাবেন, তখন 18 বছর আগে বা 17 বছর আগে ছেড়ে যাওয়া বাংলাদেশ আর কাল তিনি যে ঢাকাটা দেখবেন সেই ঢাকার সাথে তিনি কোনো মিল খুঁজে পাবেন না। এই ঢাকা অনেকখানি বদলে গেছে। যে পূর্বাঞ্চলে তিনি সমাবেশটি করবেন, সেই পূর্বাঞ্চলে 300 ফিট রাস্তাটাও তখন এক্সিস্ট করতো না, তিনি যখন চলে গেছেন। এই বদলে যাওয়া ঢাকা, এই যে পূর্বাঞ্চলের 300 ফিট, এই সবই কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার অবদান। শুধু যে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে তাই নয়, গত 17 মাসে শেখ হাসিনার আমলের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনটা হয়েছে, বাংলাদেশের রাজপথে এখন জঙ্গি সংগঠন আইএসআইএস এর পতাকা ওড়ে, বাংলাদেশের জঙ্গিরা এখন প্রকাশ্যে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়, বাংলাদেশে যখন তখন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়, যখন তখন তাকে জবাই করা হয়, ধর্ষণ করা হয়, নির্যাতন করা হয়, সেই বাংলাদেশের যে রাজনৈতিক আবহে তিনি পদার্পণ করবেন এবং গত 17 মাসে তার নিজের দল বিএনপি যে পরিমাণ অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন, নিপীড়নে অংশগ্রহণ করেছে, সেই রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি কতটা দিতে পারবেন সাফল্যের সাথে, সেই প্রশ্নটি কিন্তু আমি তার প্রত্যাবর্তনের আগে আপনাদের সামনে রেখে গেলাম। তারেক রহমান যে বাংলাদেশে ফিরবে, যে রাজনীতিতে ফিরবে, সেটি খুব সহজ সরল কোনো সমীকরণ নয়। এমনকি তিনি কোনো সহজ সরল সমীকরণের অংশ হিসেবেও বাংলাদেশে ফিরছেন না। তার সামনে বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ, তার সামনে ডেফিনিটলি নিরাপত্তার চ্যালেঞ্জ। যদিও তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার দেখলাম তিনি বলছেন যে তারা সরকারের কাছে এসএসএফ চাননি, ঝুঁকির চাইতে তাদের প্রস্তুতি নাকি অনেক বেশি। ফেয়ার এনাফ, শুনে ভালো লাগলো, কারণ রাজনৈতিক এই ঝুঁকি এগুলো আসলেই আমরা কেউ চাই না। তারপরেও নিজের রাজনৈতিক দলের অবস্থা, যেটি অবশ্যই প্রচন্ড সমালোচিত হচ্ছে এই মুহূর্তে এবং মাজুল, বাংলাদেশের জঙ্গিদের যে অবাধ বিচরণ এবং তিনি যে রাজনৈতিক ধারার নেতৃত্ব দেন, বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ রাজনৈতিক ধারাটার যে নেতৃত্ব দেন, সেটি কখনো ভারত বিরোধী, কখনো মুক্তিযুদ্ধ বিরোধী, এই একটা জগা খিচুড়ি রাজনীতির নেতৃত্ব দেন, সেটি তিনি কিভাবে সামাল দেবেন, এত বছর পর দেশে ফিরে তিনি পারবেন কিনা, সেই প্রশ্নগুলো দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে একটু ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করেন, অনেক কিছুই ঘটবে এমন প্রত্যাশাটাই করছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।